সবাইকে স্বাগত একুশে বিজনেসে। দর্শক সঙ্গে আছে আমি সাদ হাবিবি সেতু। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে দেশের তৈরি পোশাক খাত ও জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা। আর এই জন্য আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় যাচ্ছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই যে এই মুহূর্তে ব্যবসায়ী হিসেবে মানে ইনিশিয়াল উদ্বেগটা কি কাজ করছে মনের ভিতরে, বা কোন ভীতিটা বা শঙ্কাটা কাজ করছে কিনা? আপনি জানেন যে গত 7 মাস ধরে আমাদের রপ্তানিতে একটা ক্রমহ্রাসমান যে প্রবৃদ্ধি, সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। গত অর্থবছরের তুলনায় আমাদের প্রায় 19% রপ্তানি হ্রাস পেয়েছে। তো এর মধ্যে হলো আপনার বৈশ্বিক যে চাহিদা, ভোক্তাদের চাহিদা হ্রাস পেয়েছে, উৎপাদন খরচ বেড়ে গিয়েছে, জ্বালানি সংকট, তারপর নতুন করে আবার মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সব কিছু মিলিয়ে ভূ রাজনৈতিক একটা অস্থিতিশীলতা কাজ করছে। তো এমনই যদি হয় তাহলে আমাদের তো সাপ্লাই চেইন একটা ডিস্টার্ব হবে। আপনি জানেন যে বর্তমানে আমাদের যে জ্বালানিটা যে মাধ্যমে আসে, হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। বর্তমান সরকারের পরিসংখ্যান অনুযায়ী আমাদের কাছে মাত্র 2 সপ্তাহের জ্বালানির একটা মজুদ আছে। সেটা কিভাবে মোকাবেলা হবে সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। আমাদেরকে অন্য কোনো একটা রুট দিয়ে জ্বালানি সরবরাহকে ঠিক রাখতে হবে। এগুলো আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তো এই যে গত 7 মাস যাবত যে ক্রমবর্ধমান যে রপ্তানি যে হ্রাস, এটা আসলে আর কতদিন হবে সেটা নিয়েও কিন্তু একটা শঙ্কা আমরা আছি। কারণ বায়াররা তাদের আমরা যে কাঙ্ক্ষিত যে ক্রয়াদেশ, সেটা কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না। কারণ তাদের চাহিদাই তো, সে লোকাল মার্কেটের চাহিদা যদি না থাকে, তারা আমাদের এখানে কিভাবে অর্ডার প্লেস করবে, এটা একটা বিষয়। তারপর আপনার আমাদের যে মুদ্রাস্ফীতি আছে, টাকার অবমূল্যায়ন আছে, ব্যাংকে তারল্য সংকট আছে, উচ্চ সুদ হার, সব কিছু মিলে আমরা বর্তমানে ব্যবসায়ীরা একটা চাপের মুখে আছি, তীব্র একটা সংকটের মধ্যে আমরা আমাদের দিনগুলো আমরা পার করছি। তো এটার জন্য আমি মনে করি যে এখন একটা স্বস্তির বিষয় হলো যে একটা নতুন সরকার ক্ষমতায় এসেছে। তারা অনেক অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য তাদের একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। আশা করব যে তারা ব্যবসা বান্ধব কিছু নীতি সহায়তার মাধ্যমে আমাদের ব্যবসাকে আরও একটু চাঙ্গা করার জন্য, আন্তর্জাতিকভাবে আমরা যাতে পিছিয়ে না পড়ি, সেই জন্য আমাদের নীতি সহায়তাকে আরও ঢেলে সাজাতে হবে। আমাদের কিছু নতুন নতুন প্রণোদনা সামনে নিয়ে আসতে হবে। ওয়ান স্টপ সার্ভিসগুলোকে আরও শানিত করতে হবে। সব কিছু মিলিয়ে আমাদেরকে আন্তর্জাতিকভাবে টিকে থাকার জন্য প্রতিযোগী দেশগুলোর সাথে তুলনায় আমরা আরও যাতে একটু সক্ষমতা অর্জন করতে পারি, সেই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখি যে 14 দিনের জ্বালানির কথা যেটা বলছেন, সেটা আসলে মূলত ডিজেলের মতো। ফার্নেস অয়েল প্রায় 90 দিনের মতো আমাদের রিজার্ভ রয়েছে, যেটি আসলে বিদ্যুৎ কেন্দ্রের ইস্যুর উপর নির্ভর করে, এবং সামনের শুষ্ক মৌসুমে সেটা একটা বড় চ্যালেঞ্জ, সরকারও মানছে। একটু জানবার চেষ্টা করতে চাই, আপনি বলছিলেন যে বৈশ্বিকভাবে আমাদের গ্রোথ কমছে রপ্তানির ক্ষেত্রে। এখন ওয়াল স্ট্রিট জার্নাল কিংবা জেপি মর্গানের মতো যারা প্রতিষ্ঠান, তারা বলছেন যে তেলের যে ব্যারেল প্রতি দাম, এটা যদি 80 থেকে 100-তে চলে যায়, সার্বিকভাবেই পুরো দুনিয়ার মূল্যস্ফীতি বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেমন একটা প্রাইস বাড়ানোর দিকে আগাচ্ছিলাম, একটু কোয়ালিটির দিকে আমরা আগাচ্ছিলাম। ভিয়েতনাম আমাদের থেকে অনেক হেড রয়েছে, কিন্তু আমরা একটু ভালো উন্নত মানের দিকে আগাচ্ছিলাম। সেই মানে ইন্ডাস্ট্রির ভিতরে যে ইন্টারনাল যে একটা গ্রোথ বা একটা মোটিভেশন ছিল, সেটাও কি খুব বড় রকমের হুমকির মধ্যে পড়বে কিনা? কারণ যদি প্রাইস সেন্সিটিভ হয়ে যায় গোটা বিশ্বই, সেক্ষেত্রে তো পণ্যের দাম কমানোর মতো একটা অবস্থায় আমাদের পড়তে হতে পারে। আপনি জানেন যে আমরা যে কাজগুলো করি, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের কথা যদি বলি, তাহলে আমরা মোস্টলি আপনার 80% কাজই করি, লোয়ার এন্ডের কাজগুলো করি আর কি। তো এই কাজগুলোর তো প্রাইস এমনি কম, আপনি জানেন। আর আমরা মিডল এন্ড এবং হায়ার এন্ডের কাজগুলো কিন্তু একটু কমই করি, এবং বাইরেরাও কিন্তু খুব একটা আমাদেরকে আস্থায় নিচ্ছে না যে বাংলাদেশ এই ধরনের হায়ার এন্ডের প্রোডাক্ট তারা স্কিল ভাবে এটাকে তুলে আনতে পারবে কিনা। তো আমাদের এখন আসলে আমাদের এফিসিয়েন্সি আগের চেয়ে কিছুটা বেড়েছে, যদিও আমরা ম্যানুয়াল নির্ভরই বেশি। আমাদের কিন্তু অটোমেশনটা এখনও ভিয়েতনাম বা চায়নার মতো নয়। তো তারপরেও আমরা ম্যানুয়ালি আমাদের এফিসিয়েন্সি 50% এখন আছে। এটাকে আমাদের আসলে 60-র দিকে নিয়ে যেতে হবে। তো তাহলে হয়তো আমরা আমাদের যে উৎপাদন খরচের সাথে আমাদের যে আন্তর্জাতিক যে প্রাইসের যে একটা সমন্বয় আমরা করতে পারবো আর কি। তো আমাদের আসলে এখন ওই মিডল অ্যান্ড হায়ার এন্ডের যে প্রোডাক্টগুলো আমরা করতে সক্ষম,
এই বিষয়টা বায়ারদেরকে মানে এখনো জানাতে হবে, বা বায়াররা বুঝতে পারবে, বা বায়াররা এই ব্যাপারে কিন্তু অনেকটা জানছে, মানে বুঝতেছে যে বাংলাদেশ আসলে এখন আর শুধু লোয়ার এন্ডের প্রোডাক্টের উপরই পারদর্শী নয়, তারা মিডল এন্ড হায়ার এন্ডের কাজও মনে করতে করছেন না পারছে। যে প্রাইস সেনসিটিভ বাজারে আমাদের আবার প্রাইস ফলের একটা চান্স আছে, মার্কেট প্রাইস ফলের তো চান্স আছেই। আপনি জানেন যে আমাদের প্রতিযোগী যারা আছে তারা তো প্রাইসের উপরেই কিন্তু খেলাটা করছে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের ওই যে মেইন ফোকাসটা, লোয়ার এন্ডের ফোকাসটা তো আমাদের থাকবেই, কিন্তু আমাদেরকে মিডল অ্যান্ড হায়ার এন্ডে যেতে হবে। কেননা আমরা কিন্তু এই বছর আমাদের এলডিসি থেকে আমরা উপরে চলে যাব, মধ্যমায়ের দেশে আমাদের যাওয়ার একটা কথা আছে, যদিও সরকার সেটাকে আরো 3 বছরের জন্য একটা ডেফারেল চেয়েছে। তো সেক্ষেত্রে তখন তো আমাদের প্রণোদনা থেকে শুরু করে শুল্ক এগুলো আরো বেড়ে যাবে। তো প্রণোদনা বন্ধ হয়ে যাবে, শুল্ক বেড়ে যাবে, তখন তো আমাদের আর ওই চিপ এন্ডের কাজ করে তো আমাদের লাভ হবে না। তো সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আগামীতে আমাদের আরো তীব্র প্রতিযোগিতায় পড়তে হবে। তবে আমি মনে করি যে আমাদের বাজার সম্প্রসারণের বিকল্প নেই। আমরা ওই যুক্তরাষ্ট্র ভিত্তিক এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে বাজার, এই বাজারের উপরেই কিন্তু এখনো আমরা নির্ভর করে আছি। কাছে আমি এই বিষয়ে একটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এটা খুব আমরা সবসময় আলোচনা করতে গেলে শুনি, বাজার বহুমুখীকরণের একটা কথা আসে, সম্প্রসারণের কথা আসে, আবার যখন জ্বালানি সংকটের কথা বিবেচনা করি তখন অন্য বাজার থেকেও তেল আনার কথা বলা হয়, মানে সৌদি আরব বাদে আরও অন্যান্য যে উৎস থেকে দেওয়া যায়। আবার যখন আমরা রপ্তানির কথা বলি তখন আমরা ভাবি যে ইউরোপ এবং আমেরিকার বাইরে এসে একটু মার্কাসুলের দিকে যাওয়া যায় কিনা, অস্ট্রেলিয়া দেওয়া যায়, অন্যদিকে যাওয়া যায় কিনা। কিন্তু আমরা এই আলোচনাটা অনেক দিন ধরে শুনছি, কিন্তু এইটার বাস্তব ভিত্তিক কেন জানি আমরা দেখতে পারি না। মানে শেষমেশ আমাদের তেলের আমদানিগুলাও ওই মধ্যপ্রাচ্য ভিত্তিক হয় এবং আমাদের রপ্তানি বাজারটা আমরা আমেরিকাকে ধরে রাখার জন্য বা ইউরোপকে ধরে রাখার জন্য আমাদেরকে সর্বাত্মক, কিছুদিন আগেই তো ইউএস রেসিপিক্যাল ট্যারিফের সময় আমাদেরকে সর্বাত্মকভাবে নামতে হয়েছে। তো এইটা কেন, মানে আমরা বলছি, আপনারা উদ্যোক্তারাও বলছেন, অর্থনীতিবিদরাও বলছেন, সরকারও বলে, কিন্তু মাঠে কখনো আমরা এইটার দুই দিকেই বিকল্পটা আমরা কখনো দেখতে পারি। জানেন যে আসলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে বায়ারগুলো, এগুলো তো সেট বায়ার, তারা কিন্তু অনেকটা পরীক্ষিত, আমাদের সাথে কাজ করে কিন্তু তারা জানে যে কোন অর্ডারগুলো দিয়ে তারা বাংলাদেশ থেকে একটা সুবিধা পাবে, বা আমরাও কিন্তু সেখানে কাজ করতে একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি। এখন নতুন বাজার বলতে গেলে আপনাকে ধরতে হবে যে আপনার ডেন্সলি পপুলেটেড যে কান্ট্রিগুলো আছে, তার মধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনার চায়না এবং ভারতের কথাই যদি বলি, সেখানেও কিন্তু আমাদের লোয়ার এন্ডের প্রোডাক্টগুলোর একটা বিপুল সম্ভাবনা আছে। তবে ইতিমধ্যে কিন্তু আপনার চায়নাতে আমাদের তৈরি পোশাকের একটা বাজার কিন্তু তৈরি হচ্ছে এবং তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছে, এবং আমাদের গত বছরের তুলনায় আপনার প্রায় 15% ইম্পোর্টকে তারা করেছে আমাদের কাছ থেকে, মানে লোয়ার এন্ডের প্রোডাক্ট আর কি, তৈরি পোশাকের। তো তার পাশাপাশি ইন্ডিয়ার সাথে আমাদের কূটনৈতিক অর্থনীতি এখন একটু স্বাভাবিক হতে হবে, হলে পরে তারাও যদি আমাদের কাছ থেকে আমাদের পণ্য নেয়, তাহলে আমাদের ওই বড় বাজার যেগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের নির্ভরতা অনেকটা কমে আসবে। তার পাশাপাশি সম্প্রসারণের বিষয়টা তো আছেই, আপনার আফ্রিকান মার্কেট, এশিয়া, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওই জায়গায় তো আমাদের বাজার আছে। একটু আরও এটাকে আপনার সোলো এক্সিবিশন বা আমাদের কূটনৈতিক অর্থনীতির মাধ্যমে আমাদের এটাকে আরও বাড়াতে হবে। জি, আমরা একটু এই মার্কেটেরই একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে, যেটা হচ্ছে যে নতুন গভর্নর, আপনি বলছেন নতুন সরকার এসেছে, এক ধরনের অ্যাসপিরেশন সবার মধ্যে কাজ করছে। আমরা স্টক মার্কেট থেকে শুরু করে সবখানেই দেখতে পাচ্ছি যে এক ধরনের ইতিবাচক ভাব রয়েছে। নতুন গভর্নর ঘোষণা দিয়েছেন যে বন্ধ কারখানাগুলো তিনি চালু করার সপক্ষে, এবং এটা ব্যবসায়ীরা অনেকদিন ধরে বলে আসছে। অন্তর্বর্তী সরকারও দু একবার এই আলোচনাটা সামনে এনেছিল। এখন এইখানে একটা বড় সমালোচনা হচ্ছে, যাদের কারখানাগুলো বন্ধ রয়েছে, মানে যেসব বড় বড় প্রতিষ্ঠানের, তারা আসলে লুটপাটের সাথে জড়িত হিসেবে পরিচিত বাংলাদেশে। এখন তাদের প্রতিষ্ঠান আবার রাষ্ট্রের টাকায় চালু করা কর্মসংস্থানের জন্য দরকার, সেটি অবশ্যই, কিন্তু তার মালিকানার কোনো ব্যবস্থাপনা ক্লিয়ার না করে জাতির সামনে বা ব্যাখ্যা না করে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা ঢালাওভাবে আসলে বলা ঠিক নয়, কারণ 300 ফ্যাক্টরি কিন্তু আপনার এখন বন্ধ রয়েছে। সেগুলোকে চালু করার ক্ষেত্রে নতুন গভর্নর মহোদয় একটা আশ্বাস বা একটা প্রণোদনার কথা বলেছেন। তো এটা তো একটা ভালো দিক আমি মনে করি। আপনার যে হাই ইন্টারেস্ট রেটটা যদি কমিয়ে দেওয়া হয় এবং তাদেরকে কিছু যদি গুচ্ছ প্যাকেজ দেওয়া হয়, তাহলে তারা যদি সেই কারখানাগুলো তৈরি করে এবং সেটা নতুন করে শুরু করে, এটা তো আমাদের কর্মসংস্থান এবং অর্থনীতি প্রবৃদ্ধির একটা সহায়ক হবে আমি মনে করি। তো সেক্ষেত্রে তারা কেন বন্ধ হয়ে গেছে, তারা সবাই ঋণ খেলাপি বা ঢালাওভাবে এটা
আমার মনে হয় এই ন্যারেটিভটা না, না আমি বলাই ওই ভালো। ন্যারেটিভটা এস্টাবলিশ করছি না, কিন্তু আমি বলছি ধরেন 300 কারখানার মধ্যে সবচেয়ে বড় কারখানাটা হয়তো বা বেক্সিমকো গ্রুপের, মানে আমি যদি প্রোডাকশন লাইনের হিসাব করেন বিগ বসের যে কারখানাটা রয়েছে আশুলিয়াতে, না তাদের তো সেটআপ ভালো আছে, হ্যাঁ, তাদের setup সেটআপ ভালো আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এর তাদের- মালিকানাটা কার তাদের থাকবে? মালিকানায় হয়তো আপনার পলিটিক্যাল বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে, তো তাদের মালিকের প্রবলেমের কারণে পুরো ফ্যাক্টরিকে আমি দোষারোপ করতে পারি না, কারণ বেক্সিমকো কিন্তু বাংলাদেশের আপনার টেক্সটাইল জগতে একটা লিডিং ফ্যাক্টরি ছিল, মিস্টার কাইসার, এখনো আছে। আমি দোষ দিচ্ছি না, আমি বলছি যে এর মালিকানাটা দায় কার থাকবে, মানে যেহেতু টাকাটা সেন্ট্রাল ব্যাংক থেকেই দিচ্ছেন, নতুন একটা ব্যবস্থাপনা করে সেটাকে সুন্দর করে করা যেত কিনা। না এটা তো এখন কিন্তু আপনার এই যে বেক্সিমকো, নাসা সহ বড় বড় যে কয়েকটা গ্রুপের ক্ষেত্রে কিন্তু কিছুদিন আগেও একটা প্রস্তাবনা এসেছে যে জয়েন্ট ভেঞ্চার এটাকে চালু করা যায় কিনা, এবং জাপান এবং চায়নার কিছু গ্রুপ কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। সেভাবে যদি আপনি মালিকানা যদি এবার স্বচ্ছ এবং দায়বদ্ধ কোন একটা গ্রুপের কাছে আপনি অর্পণ করেন, তাহলে আমার মনে হয় এটা ঘুরে দাঁড়াবে, কারণ তাদের মেশিনারিজ কিন্তু খুব ভালো আছে, খুবই ভালো আছে এবং তাদের সেটআপ ভালো, তারা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। তাহলে আমরা যদি ওই মালিকানা পুরনো যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, আমরা যেভাবেই তাদেরকে চিহ্নিত করি না কেন, সেটাকে বাদ দিয়ে আমরা নতুনভাবে চেষ্টা করতে পারি, তাহলে তো এটা দেশের অর্থনীতিতে একটা অবদান রাখবে। সুন্দর। মিস্টার কাইসার, আমরা একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হলো। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির আগে দেশের তৈরি পোশাক খাত ও জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনা। বিরতিতে যাবার আগে আমরা বন্ধ কারখানা খোলার ব্যাপারে কথা বলছিলাম। বিষয়টি নিয়ে পরিষ্কার হতে চাই, মানে আমার প্রশ্ন জায়গাটি ছিল এই জায়গায়, আমি ধরে নিলাম একটি প্রতিষ্ঠান, যে এই প্রতিষ্ঠানটির মালিকানা হয়তো বা রাজনৈতিক কারণে তিনি চলে গেছেন, এবং তার ইকুইপমেন্ট আছে, তার লোকবল আছে, কর্মসংস্থানের দরকার রয়েছে, কিন্তু এই যে তার প্রতিষ্ঠানটিকে যে ঋণ দেওয়া হবে, ব্যক্তি এবং প্রতিষ্ঠান আলাদা, সেটা ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক বলেছে সেটা, কিন্তু আমাদের দেশে তো ওই কালচারটা নাই। ব্যবসায়ীরা তো শেষমেশ আবার দেখা যায় ফেরত এসে টেক ওভার করে নেন। তো তখন দেখা গেল যে তাকে আমরা ফ্যাসিস্ট বললাম বা রাজনৈতিকভাবে তিনি দোষী, এখন দোষী মানুষকে আবার আমরা পুনর্বাসন করার জায়গা দিচ্ছি কিনা রাষ্ট্রীয় টাকায়, এইটার ব্যবস্থাপনাটা কেমন হলে এই প্রশ্নটার বাইরে চলে যাওয়া যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ব্যবস্থাপনাটাই এখানে আসলে মুখ্য আর কি আমি মনে করি। ব্যবস্থাপনার ক্ষেত্রেই তো সমস্যা হয়েছে, যার কারণে এই ফ্যাক্টরিগুলো অনেক তাদের ভালো রেপুটেশন থাকার পরেও সেগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে আর কি। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা সার্ভিলেন্স থাকতে হবে। আমাদের যে আর্থিক প্রতিষ্ঠান তারা যেভাবে মনিটরিং করে, এই ফ্যাক্টরিগুলোকেও সেই তদারকির আওতায় আনতে হবে, এবং সেখানে আপনার এক্সপার্ট কাউকে এখানে দিতে হবে। যে আপনি একটা এলসি নিলেন, সেই এলসিটা আপনি 5 মিলিয়নের একটা এলসি নিলেন, কিন্তু এলসিটা আপনি যাচাই বাছাই করলেন না যে আপনার এটাতে কি লাভ লস কি আছে না আছে। আপনি শুধু একটা বড় অর্ডার পেলেন, আপনি মনে করলেন যে হ্যাঁ আমার $5 মিলিয়ন পেয়ে গেলাম, বাস আমি এটা ব্যাক টু ব্যাক করে এনকেশ করে আমি আবার সেই আগের মতো লুটপাটের একটা বিষয় কায়েম করা আর কি। সেই ক্ষেত্রে এখানে আপনি একদম এক্সপার্ট কাউকে আপনার এখানে দিয়ে যাচাই বাছাই করে দেখবেন যে আপনার এই এলসিতে যেই আপনার প্রাইসটা দেয়া আছে, প্রোডাক্টের যে ইউনিট প্রাইস, সেটা কি আপনার এই ঠিক আছে কিনা, সেটা কি আপনার লাভজনক কিনা, আপনার বটম প্রাইসের উপরে আপনার আছে কিনা। যদি থাকে তাহলে আপনি এটা ক্যারি আউট করার জন্য তাকে আপনার এলসিটাকে আপনি ইয়ে করতে পারেন, এক্সিকিউট করার জন্য সেন্ট্রাল ব্যাংক থেকে তাকে একটা অনুমোদন দিতে পারেন, একটা তদারকি। এইভাবে যদি তদারকি করে এই যে বন্ধ কারখানা যেগুলো আছে এগুলোকে যদি এইভাবে সুন্দরভাবে নার্সিং করা যাবে, সুপারভিশন করা যায় এবং কন্ট্রোলিং, এই বিষয়টা যদি নিশ্চিত করা যায়, তাহলে আমার মনে হয় না সমস্যা হবে এবং বন্ধ কারখানাগুলো আবার নতুনভাবে জেগে উঠবে। জি, আমরা এবার একটু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে যেতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল যে অবস্থা রয়েছে, এই অবস্থার মধ্যে আমাদের আবার একটা বিষয় ছিল যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায় আমাদের কিছু তাদের সাথে চুক্তি হয়েছিল, সেখানে শুল্কের হার কমে এসেছে। যদিও বলা হচ্ছে যে যেহেতু ওই আদালতের তত্ত্ব অনুযায়ী যেহেতু ওই শুল্ক ব্যবস্থাপনাই নাই, সুতরাং আমাদের ওই চুক্তির মধ্যে হয়তো বা যাওয়া লাগবে না, বা এইটা বিষয়টা এখনো অস্পষ্ট রয়েছে, অনেকে আসলে বুঝতে পারেন না, এবং অনেকে অনেক সময় ভুল কথাও বলেন যে আমাদের হয়তো বা ওই চুক্তির সমস্ত কিছু কেনা লাগবে, আবার শুল্কের হারও আমাদের খুব বেশি, কত 10% এখন অবস্থান রয়েছে। সুতরাং এই বাজারটার ব্যাপারে আপনার এখনকার অবস্থান কি হতে পারে বলে মনে করছেন মার্কিন বাজারে? সর্বশেষ যে চুক্তিটা হয়েছে আপনি যেটা বললেন আর কি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, ওইটা একটু নন ডিসক্লোজার অবস্থায় আছে, এটা আমরা এখনো বিষয়টা পরিষ্কার নই, কিন্তু আমাদের বায়াররা যারা আছে তারা তো এগিয়ে আসছে, এবং আমাদের কাছে আসলে যে প্রস্তাবনাটা আছে যে আমাদের
সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতিটা যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের অর্ডারের ভলিউমটা আরো বেড়ে যাবে। তো বাণিজ্য ঘাটতি কমানোর উপায়টা হলো যে আমরা তাদের কাছ থেকে একটু বেশি করে কাঁচামাল যদি কিনতে পারি, স্পেশালি তৈরি পোশাকের ক্ষেত্রে যদি কাঁচা তুলাটা আমরা আনতে পারি, বা আপনার মেডিসিনের ক্ষেত্রে তাদের কাঁচামাল আছে, তারপর আপনার লাইট কৃষিজাত পণ্যের ক্ষেত্রেও তাদের কিছু অফার আছে। এগুলো যদি আমরা তাদের সাথে একটা বাইলেটারাল এগ্রিমেন্টে যাই তাহলে হয়তো তারা আমাদের যে এই সম্পূরক শুল্ক বা আমাদের পাল্টা শুল্ক যেটাই আমরা বলি সেটাকে আরো তারা কমিয়ে নিয়ে আসবে। কারণ আমাদের এখনো তো অনেক ঘাটতি আছে। আমরা $8 বিলিয়ন এক্সপোর্ট করি, তারা $2 বিলিয়ন আমাদের এখানে এক্সপোর্ট করি। $6 বিলিয়ন যে ডেফিসিটটা, এটাই তো আমেরিকা কমাতে চায়। তো সেক্ষেত্রে আমরা একটু পর্যালোচনা করে দেখতে পারি যে আমেরিকার তুলা যদিও আমরা আফ্রিকা বা ইন্ডিয়া বা চায়না থেকে আনলে পরে আমরা আরো 15-20 সেন্টে আমরা কম আনতে পারি, কিন্তু যদি আপনার ফিনিশড গুড যদি তারা নেয় এবং তাদের কাঁচামাল দিয়ে তৈরি করা পণ্য যদি তারা বা তাদের ওখানে নেয়ার ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে তাদেরও তো একটা অফার আছে যে প্রয়োজনে আমাদের যে বর্তমান যে 19% যে শুল্ক, পাল্টা শুল্ক যেটা ট্রাম্প প্রশাসন দিয়েছে, সেটাকে তারা ওয়েভ করে দিতে পারে, সম্পূর্ণ শূন্য করে দিতে পারে। তো আমরা তো সেই কৌশলও এগোতে পারি। তো দেখা যাক, সেটা সরকার এবং আমাদের বর্তমান নতুন সরকারের একটা ভাবনায় হতে আসবে। আমরা আশা করব যে আমেরিকার সাথে আমাদের আগামীতে অর্থনৈতিক একটা প্রবৃদ্ধি আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের সাথে এতক্ষণ ধরে আলোচনা করেছিলাম জ্বালানি নিরাপত্তা এবং দেশের তৈরি পোশাক রপ্তানি খাতের অবস্থানের নিচে একটা বিরতি। দুপুর 2:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, নিশ্চয়ই 21-এর সঙ্গে থাকবেন।